মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। নাও খাও। আমার কিছু খাওয়ার মুড নেই জেনেব। ফাতি, খুবই কঠিন একটা সময়ে তুমি আমার জীবনে এসেছো ফাতি। সবসময় পাশে ছিলে তুমি, তোমার জন্যই পরিবারকে ফিরে পেয়েছি। দেখো, এভাবে তুমি চুপ করে থাকবে না ফাতি। আমি এতে অভ্যস্ত না, সত্যি এটা সহ্য করতে পারছি না। জেনেব, আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বাড়ি যাব, দাদিমার সাথে যেভাবেই হোক কথা বলবো, ক্ষমা চাইব। না মানে তুমি কেবল ক্ষমা চাইতেই যাবে? আচ্ছা দেখো, তোমার যদি মনে হয় তুমি আমার সাথে এসে ভুল করেছো, চলো দুজন একটু হেঁটে আসি। আচ্ছা চলো। কি ব্যাপার, কারোর জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, একজনের জন্য অপেক্ষা করছি, তোমার ভাইয়ার জন্য। আমি আসতে বলেছি। শুভ সন্ধ্যা গুনায়। শুভ সন্ধ্যা। ফাতি, বাবা তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে বাবা। ও ফাতি বাবা, একটা সস্তা মেয়ে আর ওর বাচ্চার জন্য নিজের পরিবারকে কেউ কখনো ছেড়ে যায় বাবা? বলো, তুমি ভুলে যেও না বাবা, তুমি একজন শেখের জিজাদে। আমি ফিরে আসিনি মাম, শুধুমাত্র দাদিমার সঙ্গে কথা বলতে এসেছি। ফাতি, আম্মা যথেষ্ট আপসেট ফাতি। তোমার জন্য আম্মার আবার কিছু হোক আমি তা চাই না। ফাতি, দাদিমা, তুমি অনেক কষ্ট পেয়েছো জানি, কিন্তু প্লিজ আমাকে একবার ব্যাখ্যা করার সুযোগ দাও। হ্যাঁ বলো, শুনছি। দাদিমা, আমাকে ক্ষমা করে দাও। মানুষ কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে তাদের ভালোবাসার মানুষকে কষ্ট দেয়। তোমার কথা শুনে মনে হচ্ছে দুষ্টুমি করার জন্য কোনো বাচ্চা ক্ষমা চাইছে। এখানে আমার আর কি বলার আছে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সত্যি বলতে ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যই আমি সবাইকে মিথ্যে বলেছিলাম, কিন্তু জেনেবকে যে ভালোবেসে ফেলবো সেটা বুঝতে পারিনি। আমি ভালোবাসাকে সম্মান করি ফাতি। ভালোবাসাকে কখনো অর্থ প্রতিপত্তি দিয়ে বিচার করা যায় না। ভালোবাসা তার নিজস্ব গতিতে চলে, মানুষ শুধু তার পিছু পিছু ছোটে। কিন্তু দয়া করে
তুমি তোমার অপরাধকে শুদ্ধ করতে ভালোবাসাকে ব্যবহার করো না। করছি না দাদিমা, আমি শুধু তোমাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তুমি কি বুঝতে পারছো তুমি আমাদের সাথে কি করেছো ফাতি? আমাদেরকে ধোঁকা দিয়েছো। ওই ছোট্ট বাচ্চাটাকে তোমার সন্তান বলে পরিচয় দিয়েছো। সত্যিটা জানলে আমাদের কেমন লাগবে তাকে কখনো ভেবে দেখেছো ফাতি? আমি ওকে আমার শেষ অবলম্বন ভাবতাম। ওর চেহারার মাঝে সবসময় নিজেকে খুঁজতাম। ওর চোখের দিকে তাকালে মনে হতো আমি তোমার দাদাকে দেখছি। ওকে নিজের কোলে ঘুম পাড়াতাম, ওর দিকে তাকিয়ে থাকতাম, মনে মনে গর্ব করতাম আমি আমার ভবিষ্যৎ বংশধরকে দেখছি। কিন্তু এটা সত্যি না। এগুলো তুমি কখনো ভেবেছো ফাতি? আমি এগুলো সবই ভেবেছি দাদিমা, কিন্তু আমার সত্যি কোনো উপায় ছিল না। কে জানে জীবনে আরো কত কি মিথ্যে লুকিয়ে আছে। হতেও পারে বাচ্চাটার নাম সেলিমই না। সেলিমই নাম দাদিমা, এটা মিথ্যে না। আমি ওর বাবা দাদিমা, এটা মিথ্যে না। সেলিম হয়তো আমার রক্তের কেউ না, কিন্তু তারপরও ও আমারই সন্তান। আর এই সত্যিটাকে কেউ বদলে দিতে পারবে না। তুমি ওই বাচ্চাটাকে বাবার আদরে বড় করতে চাও। ভালো, চমৎকার। তুমি ওকে আসলে কি শেখাবে? তোমার মতো মিথ্যে বলতে শেখাবে? আমার মতে এত বড় দায়িত্ব নেয়ার আগে তুমি নিজেকে শোধরাও। বাবা মা হওয়া মোটেও সহজ না ফাতি। দাদিমা, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমরা সবাইকে সত্যি বলেছি, এর কি কোনো মূল্য নেই? এই প্রশ্নটা তুমি নিজেকে করো ফাতি, উত্তর পেয়ে যাবে। তোমরা শুধু আমাদেরকেই না, ওই ছোট বাচ্চাটার কাছে পর্যন্ত মিথ্যে বলেছ। ওর অবুঝ হওয়ার সুযোগটা তোমরা অপব্যবহার করেছ। সেলিম ঘুমিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, ঘুমিয়েছে। তোমরা হয়তো একান্তে কথা বলতে চাও। মানে আমি আসলে তোমাদের সাথে কথা বলার জন্যই এসেছি, অবশ্য তুমি যদি চাও। আমি নিজেও কখনো তোমাদেরকে আমার কথা বলিনি, এমনকি তোমাদের কথাও শুনিনি। তবে এখন আমি শুনতে চাই, পরস্পরকে ভালোভাবে জানতে চাই, সবকিছু নতুন করে শুরু করতে চাই। আসলে অনেক বড় বড় মিথ্যে আমাদের সবার জীবনকে তছনছ করে দিয়েছে, হয়তো এখনো দিচ্ছে। কিন্তু আমি আর কোনো কিছু গোপন করতে চাই না, লুকোতে চাই না। মানে জীবনে যাই ঘটুক না কেন, পরিবারের কাছে সব সময় সত্যি বলতে চাই। খুব ভালো, তাই হবে মামুনি। চলো কথা বলি, সবকিছু শুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো, কেন ছেড়ে গিয়েছিলে? তোমাকে কখনোই ছেড়ে যায়নি জেনেব। শুধু তোমার চোখের সামনে ছিলাম না, এতটুকুই। কিন্তু সবসময় তোমার পাশেই ছিলাম। যখন আমেরিকায় ছিলে আমি ওখানেই ছিলাম। মানে ওখানে যা কিছু হয়েছে আমি জানি।
আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে তোমাকে সাহায্য করতে চেয়েছি, তবে তা তোমার অজান্তে। তারপর তুমি দেশে ফিরে এলে। আমিও শুরু থেকে চেয়েছিলাম যে তুমি ফিরে আসো। তুমি এলে, আমিও চলে এলাম। যদি তুমি আমাকে এতই ভালোবাসো, তাহলে ছোটবেলায় কেন আমাকে ছেড়ে গিয়েছিলে? কেন তুমি এত বছর আমার সাথে দেখা করোনি কেন? আমি যে কি বলবো জানি না। এত বছর ধরে আমি তোমার এই সব প্রশ্নের উত্তর নিয়ে ভেবেছি। কিভাবে তোমাকে সবকিছু বলবো, কিভাবে তোমার কাছে ক্ষমা চাইবো, প্রত্যেকটা জিনিস ঠিক করে রেখেছি। কিন্তু এখন কি বলবো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তাহলে তোমাকে সাহায্য করছি। কখনো আমাকে মিস করোনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এমন কোনো মুহূর্ত নেই যখন তোমার কথা আমার মনে পড়েনি জেনেব। কি বলছো? এর মানে তুমি তাহলে নিজের ইচ্ছায় বা অন্য কারোর জন্য আমাদের ছেড়ে যাওনি, তাই তো? আমি কারোর জন্যই তোমাকে ছেড়ে যাইনি, এটা সম্ভব না। এমনকি আমার জীবনের বিনিময়েও না। তোমাকে তোমার জন্যই ছেড়ে গিয়েছিলাম। এই পুরো পৃথিবীতে আমার কাছে তোমার চেয়ে দামি আর কোনো কিছুই নেই জেনেব, কোনোদিনও হবেও না। যদি তাই হয়, তাহলে কেন ছেড়ে গিয়েছিলে? বাধ্য হয়ে গিয়েছিলাম। এই কথার মানে কি? কে এমন তোমাকে বাধ্য করেছিল? কিসের এত শক্তি হতে পারে? একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো কিছু কি একজন মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করতে পারে বলো? ঠিকই বলেছ। সন্তান হারা একজন মা তো মৃত মানুষেরই মতো। আমিও তোমাকে ছাড়া মৃতই ছিলাম জেনেব। আচ্ছা ঠিক আছে, হয়েছে। দেখো, আমি সারাটা জীবন অন্ধকারের মধ্যে পার করেছি। প্লিজ আমাকে এর আসল কারণ বলো, একটা যৌক্তিক কারণ বলো। আমি সত্যিটা জানতে চাই প্লিজ। আমি আর এভাবে অন্ধকারে থাকতে চাই না, সহ্য করতে পারছি না। এটা জানার আমার অধিকার আছে। প্লিজ বলো, তুমি কেন চলে গিয়েছিলে? কেন? দাদিমা, জানি না আমার এই কথার কোনো মূল্য তোমার কাছে আছে কিনা, তবুও তোমাকে আমি জানাতে চাই। তোমার এই উত্তরাধিকার ইস্যুতে জেইনেব রাজি ছিল না বলেই তখন সাইন করেনি। মানে মিথ্যের উপর ভর করে এমন একটা কাজ করাকেও ঠিক মনে করেনি। ও আসলে এই মিথ্যের অবসান ঘটাতে চেয়েছিল। ও না চাইলে তখন আমি এই ব্যাপারটা গোপন রেখে বিয়ে করতাম, আর আগের মতোই তোমাদের সবাইকে ধোঁকা দিতাম। এমনকি সেলিমকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিয়েছি, জেইনেবকে না জানিয়েই। মানে এর জন্য শুধুমাত্র আমিই দায়ী, সবকিছুর জন্য আমিই দায়ী, জেইনেব না। তুমি তাহলে শুরুতেই আমাদের বলতে ফাতি, তুমি জেইনেবকে পছন্দ করো, আর সেলিম ওর ছেলে, তোমার না। বলতে পারিনি দাদিমা, বিশ্বাস করো। বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি। সবাই নিজের পছন্দ অনুযায়ী বাঁচতে চায়, তুমিও তাই। তুমি হয়তো এখন স্বীকার করছো, তবে অনেক দেরি হয়ে গেছে। তুমি যতই শুধু নিজেকে দোষ দাও না কেন, এই খেলাটা এতদিন চালিয়ে যাওয়ার পেছনে জেনেবেরও হাত ছিল, তাই ও তোমার মতো দোষী। ওকে, এখন তাহলে কি হবে দাদিমা? সবকিছু কি এভাবেই চলবে? এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? দাদিমা, তুমি কি চাইছো আমি বুঝতে পারছি না। তুমি কি চাইছো আমি সেলিম আর জেনেবকে ফেলে বাড়ি ফিরে আসি? যদি তাই করি তাহলে কি তুমি আমাকে তোমার নাতি হিসেবে মানতে পারবে? আমাকে নিয়ে গর্ব করতে পারবে?
একটা সময় ছিল তোমার দিকে তাকালে আমার গর্ব হতো, কিন্তু এখন আমার কেমন লাগছে আমি তা নিজেও জানি না। দাদিমা, এখনো কি তোমাদের কথা শেষ হয়নি? চলো, এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে গিয়ে। মম, আমি বাড়ি ফিরে আসিনি, আমি শুধু দাদিমার সঙ্গে কথা বলতে এসেছি। ফাতি, ওই ফালতু মেয়েটা আর ওর ছেলের জন্য তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও। মম, আমি বিয়ের রেজিস্ট্রি করব, আর তা খুব জলদি। বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছো ফাতি? আচ্ছা, তোমার কি মনে হয় তুমি নিশ্চয়ই কথাটা জানার পরেও ওই অসভ্য মেয়েটা তোমার সাথে থাকবে? মম, তুমি এসব কি বলছো? কি বলছো তুমি এসব? এছাড়া আর কি বলতে পারি ফাতি? ওই মেয়েটা এখন অনেক ধনী হয়ে গেছে, বুঝেছো? ওর মায়ের সব সম্পত্তির একমাত্র অধিকারী। এতদিন টাকার জন্যও তোমার সাথে ছিল, এখন তোমাকে আর ওর কোনো প্রয়োজন নেই। মম, বলেছি আমরা রেজিস্ট্রি করব, আর ও এতে রাজি আছে। যাচ্ছি, ভালো থেকো। ফাতি, যেও না বাবা, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। যেও না বাবা, ওই মেয়ে তোমাকে ফুটবলের মতো লাথি মেরে বের করে দেবে। ফাতি, মামুনি, তোমার মা তোমার জন্য, আমার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। ওই জাহিদ হুমকি দিয়েছিল, তোমার মা যদি ওর সাথে না যায় ও তোমাকে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। আর তাই আমাদের দুজনকে বাঁচানোর জন্যই তোমার মা ওর সাথে গিয়েছিল। এই পৃথিবীতে আমি শুধু একজন লোককেই ভালোবেসেছি, আর সে হচ্ছে তোমার বাবা। তোমাদের জন্য জীবনও দিতে পারতাম। জাহিদ তা ভালো করেই জানতো। বাবা জাহিদের সাথে বিয়ে ঠিক করলো, কিন্তু আমি তোমার বাবাকেই ভালোবাসতাম, তাই পালালাম। এরপর তুমি পৃথিবীতে এলে। ওই দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। হঠাৎ একদিন জাহিদ এলো। আমি ওর সাথে না গেলে তোমাদের দুজনকে মেরে ফেলবে হুমকি দিল। ও ঠিক তাই করত। ভয়ঙ্কর এক লোক ছিল। ওর ক্ষমতার কাছে আমি তখন অসহায় ছিলাম জেনেব। সামনে শুধু দুটো পথই খোলা ছিল, হয় তোমাদেরকে বাঁচাবো, না হয় নিজেই মরবো। আমি তখন নিজেকেই বেছে নিয়েছিলাম। মানুষ তো কেবল একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর প্রতিদিন মরেছি জেনেব, প্রতিটা দিন। আম্মা, আমাকে ক্ষমা করো। মামনি, মামনি। মামনি, বাবা, এসো। জেনেব, 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 চলো আজই বিয়ের রেজিস্ট্রি করে। আজকে? হ্যাঁ আজকে, আজ এখনই করে ফেলি, চলো। ফাতি, তোমার কি হয়েছে?
তুমি বাবার ভয়ে এসব বলছো? আরে আমি কেন ওনাকে ভয় পাবো? আর উনি তো ইমাম ডেকে আমাদের বিয়ে দিয়েছিলেন, এখন শুধু রেজিস্ট্রি করা বাকি। আমি ওটাই করতে চাইছি। জলদি ওঠো, আমরা এখনই যাব। আচ্ছা ঠিক আছে, আমরা রেজিস্ট্রি করবো, এত ব্যস্ত হয়েও না ফাতি। তাছাড়া এখন সবখানে ছুটি চলছে, বিয়ে করা সম্ভব না। আরে ছুটি চলছে তাতে কি, সমস্যা নেই। চলো চলো, দেরি করো না, ওঠো। হ্যাঁ, জলদি রেডি হও। ফাতি, সকাল সকাল কেন জোর করছো? কিসের দ্বারা? যখন ইচ্ছা রেজিস্ট্রি করতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই। কিন্তু এখন তো ছুটি চলছে, সব অফিস বন্ধ। ছুটি শেষ হোক তারপর করব। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি নিশ্চয়ই কথা জানার পর ওই মেয়েটা তোমাকে আর কখনো বিয়ে করবে? বাবা, এবার অন্তত তুমি তোমার মাথা খাটাও। জেনেব, চলো না, আজই করি। ঠিক আছে, এদিকে এসো, আমরা রেজিস্ট্রি করব। তবে এখন একটু ঘুমাবো, তারপর কেমন? এসো। ঠিক আছে, তাহলে তুমি প্রমিস করো। প্রমিস, প্রমিস করছি। এখানে এসো, আমার সাথে এসো, শুয়ে থাকো। আমার ফাতি, আমার ফাতি। প্রমিস তো? আবার বলো। অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। বাবা, সোনামণি, বাবা, আমাকে একটু আদর করে দাও তো দেখি। আচ্ছা তোমরা তাহলে খাও, আমি এখন উঠি, সন্ধ্যায় আবার দেখা হবে। কোথায় যাচ্ছ? বাইরে। আমি জানি বাইরের নাম করে তুমি কোথায় যাচ্ছ। চুপচাপ এখানে বসো, তুমি এখন কোথাও যাবে না। আমি তোমার কোনো দাসী নই মম। সেলিন শোনো, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কেউই ওই পরিবারের সাথে কিছুদিন দেখা করব না, ঠিক আছে? দাদিমা, আমি কি ভাইয়াকেও দেখতে পারবো না? বাবা, তোমার এটা করার কোনো অধিকার নেই। আমি তোমার বাবা মামুনি, আমি যা বলবো তুমি তাই করবে। যেতে নিষেধ করেছি, তুমি যাবে না। কোথায় যাচ্ছ? আমার রুমে মম, রুমে। বাড়িতে আটকে রাখার মানে তোমাদের সাথে থাকতে হবে এমনটা না। ওয়েল ডান ফেহমি, সত্যি খুব ভালো করেছো। মেয়েটা কেমন অভদ্র হয়েছে দেখেছো? সবসময় আদর করি বলে মা বাবার মুখে মুখে তর্ক করছে। ওরহান, আমি আসতে পারবো না। বাবা মা তোমাদের সাথে দেখা করতে নিষেধ করেছে। সেলিন, এটা কি বলছো? কেন দেখা করতে নিষেধ করেছেন? বলো ফ্রেন্ডের সাথে দেখা করবে, অথবা অন্য কিছু বলে দাও। থ্যাঙ্কস ওরহান এই আইডিয়াটা দেবার জন্য, এটা আমি ভাবিইনি। আশ্চর্য, তুমি কেন এটা ভাবলে না সেলিন? তুমি এই কথা বলেছো? হ্যাঁ বলেছি, তবে এতে কোনো লাভ হয়নি। আমাকে বাড়িতে বন্দি করে রেখেছে। আমরা তাহলে কিভাবে দেখা করব? কিছুদিন হয়তো দেখা হবে না। এর মানে আপাতত মোবাইলেই আমাদের যোগাযোগ করতে হবে। অসম্ভব, অসম্ভব, এটা কখনো হতে পারে না। আমি তোমাকে অনেক মিস করছি। অনেক মিস করছো? হ্যাঁ, অনেক বেশি। আমিও। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু ভাবি, দেখবি ঠিকই একটা উপায় খুঁজে বের করবো। তুমি একদম চিন্তা করো না, কেমন? ঠিক আছে, শোনো, যে কোনো সময় চেক করতে বাবা আমার রুমে আসতে পারে। আমি এখন ফোন রাখছি, কেমন? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি এই নিয়ে একদম চিন্তা করো না। আমি জলদি একটা উপায় খুঁজে বের করবো, সব ঠিক হয়ে যাবে। মানে কি, দেখা করতে পারবো না? হ্যাঁ ফাতে, আমাদের কারণেই ওনারা সেলিনের সাথে দুর্ব্যবহার করছেন, ওরহানের সাথেও দেখা করতে দিচ্ছেন না। ওরহান, হ্যাঁ, এদিকে এসো। কি ব্যাপার, কি হয়েছে? কিছু হয়নি তো, আমার আবার কি হবে? সত্যি কিছুই হয়নি? তোমার মুখ দেখলেই তো বোঝা যাচ্ছে কিছু হয়েছে। ওনারা সেলিনকে তোমার সাথে দেখা করতে নিষেধ করেছেন না? এছাড়া আর কি হবে আপু, এটাই তো হওয়ার কথা ছিল। তোমাদের এই জটিল সম্পর্কের কারণে আমাদের দুজনকে কষ্ট পেতে হচ্ছে। আমি কি তোমাকে আমার বোনকে ভালোবাসতে বলেছিলাম? দুলাভাই, ফাতে আর কথা বাড়িও না। ওরহান দাদি, কি হয়েছে? এত অস্থির হচ্ছ কেন?
না হয় কদিন তোমরা দেখা করো না। দেখা না করলে তো তোমরা মারা যাবে না। এর মধ্যে নিশ্চয়ই আমরা একটা উপায় খুঁজে বের করব। আপু, কি? দুলাভাই বলছে যে আমার কাছে একটা ভালো উপায় ও আছে। আমি ফরহান, না, তুমি এর মধ্যে জড়াবে না। এমনিতেই অবস্থা জটিল, তুমি ঝামেলা বাড়াবে না, বুঝেছো? আমি একটা উপায় খুঁজে বের করবই। জেনেব, শান্ত হও, অযথা এত চিন্তা করতে হবে না। আর তুমিও কোনো ফালতু উপায় খুঁজো না, বুঝতে পেরেছো? কারণ বাবা নিশ্চয়ই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়েছেন, কিন্তু কতটা জানি না। এর মানে ধনী মেয়ের প্রেমে পড়া তো সহজ নয়। সত্যিই তাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা, বাই বাই। ফাতি, এটা দেখো তো এখানে কি লিখেছে। জেনেব, খেয়াল করেছো আমরা কেমন অবসরপ্রাপ্ত বয়স্ক দম্পতির মতো বসে আছি? ছাড়ো তো, বাজে বকো না। সত্যি দারুণ পরিষ্কার হয়েছে, একেবারে আয়নার মতো চকচক করছে। মুস্তাফা, তুমি এখন ডিউটির জন্য রেডি। বাহ, কি সুন্দর কোফ, একেবারে সুপুরুষ। কে মারলো? কোথায় তুমি? আরে এই মুস্তাফা, ওখান, ওখানে কি করছো? এদিকে এসো। মুস্তাফা, হ্যাঁ, সেলিনের সাথে আমার দেখা করা দরকার। প্লিজ তুমি আমাকে একটু সাহায্য করো মুস্তাফা। কি? অসম্ভব ভাই, আমি পারবো না। ফেমি স্যার জানতে পারলে আমাদের কারোর জন্যই ভালো হবে না। তোমার লজ্জা হওয়া উচিত মুস্তাফা। সেটা কেন? দুলাভাই তোমার কাছ থেকে এমন ব্যবহার আশা করে না, বুঝতে পেরেছো? ফাতি স্যার? আরে তোমাকে ফাতি স্যার পাঠিয়েছেন? দেখো, তুমি আগে বলবে না ভাই এটা? ওরান দেখো, ফেমি স্যার সেলিন ম্যাডামকে চোখে চোখে রাখছেন, কিন্তু তোমাকে যেহেতু ফাতি স্যার পাঠিয়েছেন, ব্যবস্থা একটা করবই। মুস্তাফা, ওনারা ভালোবাসাকে আলাদা করছেন। মানে কি? দুলাভাই আর সেলিনের কথা বলছে মুস্তাফা। তা সত্যি। ঠিক আছে ওরান, আমি এর সমাধান করব। তুমি এখন আউট বিল্ডিং এ গিয়ে আমার জন্য একটু অপেক্ষা করতে থাকো। কিন্তু ওখানে আমি যাব কিভাবে? সব জায়গায় তো ক্যামেরা। আমি কি করব? তোমাকে সদর দরজাতে নিয়ে যাব। জলদি আউট বিল্ডিং এ যাও, আমি ওখান থেকে তোমাকে ভেতরে নিয়ে যাব ওরান, ঠিক আছে? আচ্ছা। সেলিন, ওখানে গিয়ে বসো, একদম আমার চোখের আড়াল হবে না। মুকাদ্দেস, কি হয়েছে? ও ফেহমি, আমার খুব নার্ভাস লাগছে। কোনোভাবেই আমি নার্ভাসনেস কাটাতে পারছি না। কি করব আমি? স্পাতে যাব, মাসাজ করাবো, নাকি বাড়িতেই কোনো স্পার লোক নিয়ে আসবো? কি যে করবো আমি আসলে কিছুই বুঝতে পারছি না, মাথাই খারাপ হয়ে যাচ্ছে। ফেমি স্যার, গাড়ি ওয়াশ করা হয়ে গেছে আমার, আর কিছু করতে হবে? তুমি তো সবসময় গাড়ি ওয়াশ করো, কখনো বলো না, আজ কেন বলছো? ফেমি স্যার, কারণ আজ বলছি আপনি বাইরে কোথাও যেতে চান কিনা আসলে সেটা জানার জন্য স্যার। আমি এখন কোথাও যেতে চাই না মুস্তাফা। মুকাদ্দেস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আপনি ভালো আছেন? ম্যাডাম, আপনাকে খুব অস্থির দেখাচ্ছে। বলছিলাম আপনি চাইলে আপনাকে আমি এখন বাইরে থেকে ঘুরিয়ে আনতে পারি। গেলে ভালো লাগবে? যাব নাকি? তোমরা কি বলো, যাব? ঠিক আছে মুস্তাফা, আমাকে নিয়ে চলো। চাইলে সেলিন ম্যাডামকে সাথে নিতে পারেন। সেলিন আজ থেকে ঘরের বাইরে যাবে না, ও এখন বন্দি। কিন্তু স্যার, উনি তো অ্যাডাল্ট। ফেমি স্যার, দুঃখিত, আমি আসলে বলতে চেয়েছি আজ গাড়িটা এত সুন্দর পরিষ্কার করেছি, মানে এতটাই চকচক করছে যে সেলিন ম্যাডাম দেখে খুব খুশি হবেন, তাই যেতে বলছি। মুস্তাফা, তুমি আজ এমন অদ্ভুত অদ্ভুত কথা বলছো কেন? আর বলবেন না ফেমি স্যার, আসলে ড্রাইভিং এর কারণে আমার ইদানিং গাড়ি চালানোর সময় মনে হয় এখানে বাতাস আসছে আসছে। ফেমি স্যার, আমার হয়তো কোনো অসুখ হয়েছে। মুস্তাফা, তুমি এখনই ডাক্তারের কাছে যাও, মাথার ডাক্তারের কাছে যাও। আপনি ঠিকই বলেছেন স্যার, আমার মনে হয় ডাক্তার দেখানো দরকার। তার আগে আমি একবার রান্নাঘরে যাব, তারপর ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে মুস্তাফা, আমাকে তুমি একটু ঘুরিয়ে নিয়ে না এসো। না মুকাদ্দেস ম্যাডাম, আপনি এখন নার্ভাস। এই অবস্থায় বাইরে গেলে কিভাবে এনজয় করবেন? এর চেয়ে আপনি যেদিন স্বাভাবিক থাকবেন সেদিন আমি আপনাকে বসফরাসে ঘুরতে নিয়ে যাব। ওখানকার শান্ত বাতাসে দেখবেন আপনার ভালো লাগবে, এনজয় করবেন। বরং স্যারের কথা মতো ডাক্তারের কাছে যাই, তার আগে আমি রান্নাঘরে যাব। সবাইকে এখন অনেক অনেক ধন্যবাদ, আমি আসি। ও এসব কি বললো? হায়, ও আমাকে বাইরে ঘুরতে নিয়ে গেল না কেন? ওরান, মুস্তাফা ভাই, চেষ্টা করেও কিছু করতে পারলাম না। কি বলছো? ম্যানেজ করতে পারলে না? আমি কি করবো ওরান? ফেমি স্যার যেখানে, সেলিন ম্যাডাম সেখানে, সেলিন ম্যাডাম যেখানে, ফেমি স্যার সেখানে। স্যার এক মুহূর্তের জন্য সেলিন ম্যাডামকে চোখের আড়াল করছেন না। এর বেশি করলে আমার চাকরি হারাবো। আর ভালো লাগছে না। মুস্তাফা,
এখানে কাগজ কলম আছে? আছে। দাও, জলদি দাও। কথা শোনো মুস্তাফা, আমি এখানে সেলিনের জন্য সংক্ষেপে কিছু লিখবো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এটা ওর কাছে পৌঁছে দেবে। দেখবে ও নিশ্চয়ই একটা না একটা উপায় খুঁজে বের করবে। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাও, লিখে দাও। কাগজ দাও, লিখে দিচ্ছি, তাড়াতাড়ি দাও। এই যে। তোমার এই উপকার আমি কোনো দিনও ভুলবো না, কখনো না। শুধু আমি না, তোমার এই উপকার ফাতি দুলাভাইও কোনোদিন ভুলতে পারবে না, বলে দিলাম। আর আমি তো অবশ্যই দুলাভাইয়ের কাছে গিয়ে তোমার অনেক অনেক প্রশংসা করবো মুস্তাফা। ওরহান, তোমাকে অনেক ধন্যবাদ। মুস্তাফা, জলদি পৌঁছে দাও। তুমি ভেবো না, এবার সফল হবই। বাই ওরহান। সেলিন ম্যাডাম, আপনার জন্য। আরে সেলিন ম্যাডাম, আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমিই বানিয়ে নিতে পারতাম। অবশ্য অনেকদিন আপনার হাতের কফি খাই না, আজকে খাওয়া হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফেমি স্যার, আমি তাহলে এখন আসছি। বাবা, তুমি এখানে কি করছো? এখন বাড়ির মধ্যেও আমাকে পাহারা দেবে? দুশ্চিন্তা হচ্ছিল মামনি, দুশ্চিন্তা। আমারও আমাদের পরিবার নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে। মুস্তাফা, এটা আবার কি? কফি সেলিন ম্যাডাম নিজের হাতে বানিয়েছেন, খেয়ে দেখো। কিন্তু আমি তো কফি চাইনি। মুস্তাফা, এটা তুমি দাওনি কেন? কিভাবে দেবো ওরহান? আর একটু হলেই ফেমি স্যারের কাছে ধরা পড়ে যেতাম। তোমার জন্য আমার কষ্ট হচ্ছে মুস্তাফা, কি আর করা। এখন আমাকে ফিরে গিয়ে দুলাভাইকে বলতেই হবে যে আপনার মুস্তাফা কাজটা করতে পারে। থামো 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 থামো, ভুলেও এই কাজ করো না ওরহান। আমি যদি ফাতি স্যারের বাধ্যগত মুস্তাফা হয়ে থাকি, আমি এই কাজ করেই ছাড়বো। একদম ঠিক। তুমি কোথাও যাবে না, আজকের এই মিশন সফল হবেই। আল্লাহ হাফেজ। আরে মুস্তাফা কথা শোনো। এই মুস্তাফা, 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 তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মুস্তাফা, আমাকে এখানে আটকে রাখলে কেন? ওরহান, জলদি ওঠো, ওঠো বলছি। ওরহান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে আটকে রেখেছিলে কেন? এর আগেও এই বাড়ির লোকেরা আমাকে এভাবে আটকে রেখেছিল। তুমিও কি আমাকে অনাহারে মেরে ফেলতে চাইছো? আমি সত্যি দুঃখিত ভাই, এটা একদম ভুলে গিয়েছিলাম। তবে তোমাকে বাড়ির ভেতরে নেওয়ার উপায় পেয়েছি। সত্যি বলছো? কিভাবে? আমার সাথে এসো জলদি। কিন্তু ক্যামেরা? আমি সব ক্যামেরা বন্ধ করে দিয়েছি, চলো। সত্যি মুস্তাফা, তুমি আসলেই প্রকৃত বন্ধু। আমি দুলাভাইয়ের কাছে তোমার এই সাহসী কাজের প্রশংসা অবশ্যই করবো মুস্তাফা। বলবো তুমি আসলে ওনার একজন একনিষ্ঠ কর্মী। বিষয়টা যখন ফাতি স্যারের, তখন আমি সবকিছু করতে পারি ওরহান। তাহলে যাওয়া যাক, চলো। বিশ্বাসই হচ্ছে না এই বাড়িতে আমি আবার এসেছি। এত চিৎকার করছো কেন? পাগল হয়েছেন? যান 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 যান। গুনায়, কি হয়েছে তোমার? কি ব্যাপার, কি হয়েছে গুনাই? এত রাতে তুমি এভাবে চিৎকার করছো কেন? তুমি তো আমারও ঘুম ভাঙিয়ে দিয়েছো। গুনাই, ঠিক আছো? এভাবে বসে আছো কেন? কি হয়েছে? আসলে তেলাপোকা দেখেছি। তেলাপোকা? একটা ছোট্ট তেলাপোকার জন্য কেউ এত চিৎকার করে? না ম্যাডাম, মোটেও ছোট না, বড় তেলাপোকা, অনেক বড়। তেলাপোকা? অনেক বড়? হ্যাঁ, আগেও আমি রান্নাঘরে এমন দেখেছি ম্যাডাম। তেলাপোকা? ও এখন কোথায়? আমি যখন ভয় পেয়ে চিৎকার করলাম, ও তখন ওইদিকে দৌড়ে পালিয়ে গেল।
আচ্ছা, ওদিকে গেছে। আচ্ছা যাই হোক, আগামীকাল মুস্তাফাকে বলবো ও যেন পুরো বাড়ি ইনসেক্ট কিলার স্প্রে করে দেয়। এমন বাগান বাড়িতে কীটপতঙ্গ আসাটাই স্বাভাবিক। আমি ঘুমোতে গেলাম। আমিও ঘুমোতে যাই, রাত হয়েছে। গুড নাইট। আচ্ছা তুমি ওঠো গুনাই, তোমার রুমে যাও। এখানে থেকে আর পুরো বাড়ি মাথায় তুলতে হবে না। ও আল্লাহ, আমি সত্যি পাগল হয়ে যাব। কি শুরু করেছে? বোকামে একটা, বুদ্ধি নেই মাথায়। তেলাপোকা দেখে কি এমন ভয় পায়? কথা কথা করে। ওরহান, সেলিন, তোমাকে আমি খুব মিস করছিলাম। আমিও তোমাকে খুব মিস করছিলাম। না, এটা সম্ভব না, কখনোই সম্ভব না। আমি তোমার সাথে দেখা না করে থাকতে পারবো না, কখনো পারবো না। আমার খুব কষ্ট হয়। মাত্র একদিন দেখা হয়নি, কিন্তু মনে হচ্ছে অনেক যুগ কেটে গেছে। এসে ভালো করেছো প্রিয়তম। তুমি আমাকে প্রিয়তম বলে ডাকলে? আমাকে? হ্যাঁ। ওরহান, 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 এখন আবার তোমার কি হলো? ওরহান, 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 ওরহান। আম্মা ফোন বাজছে। আম্মা আমাকে ছাড়ো। আম্মা, আম্মা ব্যথা করছে। ও আম্মা আমাকে ছাড়ো। আরে আমাকে ছাড়ো, ফোনটা ধরতে দাও। আম্মা প্লিজ আমাকে ছাড়ো, আমার উপর থেকে সরে ঘুমাও। আমি আর সহ্য করতে পারছি না। কে? তোমার খালা? হ্যালো, আইনুর খালা। সাদিক, আমি সেই কখন থেকে ফোন করছি, কেন ধরছো না? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? না, ও খালা, আমরা উঠে পড়েছি। পরে ফোন করতে বলো, আমি আরো কিছুক্ষণ ঘুমোবো। খালা কি হয়েছে তুমি আমাকে বলো। আচ্ছা শোনো সাদিক, তোমার মাকে বলো তোমার নানিমা একটু অসুস্থ। নানিমা? আমার আম্মার কি হয়েছে? আম্মা, নানিমা। সাদিক, আমার আম্মা কি মারা গেছে? নানিমা, আম্মার কি হয়েছে তুমি বলছো না কেন? আমার আম্মা কি মারা গেছে? আম্মা, আম্মা শোনো। হায় আল্লাহ, আমার আম্মা মারা গেছে। এদিকে এসো আম্মা, খালার সাথে কথা বলো। হায় আল্লাহ, আমার আম্মা মারা গেছে। আম্মা শোনো। হায় আল্লাহ, এখন আমি কি করব? হায় আল্লাহ, আমার কথা শোনো। কি করব? হায় আল্লাহ, কি করব? হায় আল্লাহ, আমার আম্মা মারা গেছে। হায় আল্লাহ। জেনেব ওঠো, ভূমিকম্প হচ্ছে। জেনেব, ভূমিকম্প হচ্ছে, ওঠো। ও হাত দিয়ে টাইফয়েড খেলা করছে, ভয় পেও না। আমি কি করব? ফাতিকের কিছু হয়েছে, ফাতি চলো। কি করবে এখন? আম্মা, আমার প্রিয় আম্মা।
বলো। জান্নাতবাসী করুন খালা। শান্ত হও। কি হয়েছে? কি হয়েছে? সকালবেলা আমি এটা কি তুমি আমাকে কেন ফেলে গেলে? এখন কার কাছে যাবো? হ্যাঁ বলো আইনুল খালা, বলো। তোমার মা হয়তো আমার কথা শুনতে পায়নি, তাই বোকা ষাঁড়ের মতো চিৎকার করছে। তুমি কি বলছো খালা? সত্য হলো মায় খবর পেলে তো কাঁদবে। তোমরা কি সবাই পাগল হয়ে গেছো? ফাদি, মামুনি আমার, আমি বলেছি তোমার নানিমা একটু অসুস্থ। এই কথা শুনে চিৎকার করে বাড়ি মাথায় তোলার কি আছে? হ্যাঁ, নানিমা মারা যায়নি? অবশ্যই মারা যায়নি। নানিমা তাহলে মারা যায়নি? মারা যায়নি, আম্মা মারা যায়নি। হ্যালো বোন আমার, সত্যি মারা যায়নি? তাহলে এখন কোথায়? হাসপাতালে? হ্যাঁ আম্মা, তুমি আর চিৎকার করে পুরো এলাকা জড়ো করো না। আম্মার তেমন কিছু হয়নি, একটু অসুস্থ। তবে আমি তোমাকে সেটা বলতে ফোন করিনি। আম্মা তোমাকে দেখতে চাইছেন, তোমাকে বাড়িতে আসতে বলেছেন, সেটা বলতেই আমি তোমাকে ফোন করেছি। আসতে বলেছেন? আম্মা মারা যাননি? খালা মারা যাননি? হয়তো ঘুমের মধ্যে ভুল শুনেছি। তুমি যা করলে আরেকটু হলে আমার জানি বেরিয়ে যেত। আম্মা আমি একটু কথা বলি। হ্যালো ওই আইফের, তুমি যা করলে আমার বুক এখনো ধরফর করছে। আম্মা তুমি আজ প্রেসারের ওষুধ খেয়েছো তো? খেয়েছি, আমি ওষুধ খেয়েছি। প্রেসারের ওষুধ না খেয়ে কি এই বাড়িতে থাকা সম্ভব নাকি? ইয়াদিগার, শান্ত হও। সত্যি আমি যে কি বলবো বুঝতে পারছি না। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আমি অযথাই তোমাদের সবাইকে কষ্ট দিলাম, কিন্তু কি করতাম? এই গাধা যখন আম্মার কথা বলে কাঁদলো তখন খুবই ভয় পেয়েছিলাম। আরে আম্মা, এটা আমার দোষ কি? আমি নানি অসুস্থ এতটুকু বলেছি। ফাদি, কাইফের খালা ঠিক বলছে। সকালবেলা এসব কথা শুনলে যে কেউ... দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো রহান। আমি একদম সত্যি কথা বলছি। চুপ থাকো। এখনো কথা বলছে, মুখে মুখে তর্ক করছে, লজ্জা শরম নেই। সত্যি বলতে আমাদের হয়তো এখানে আর থাকা উচিত হচ্ছে না। হ্যাঁ, তাছাড়া তোমাদের পরিবারও এখন অনেক বড় হয়েছে। তাই বলছিলাম শেফকেত ভাইজান, আমরা না হয় এই মহল্লায় আপনাদের কাছাকাছি দুটো রুম ভাড়া নেই, আর ওখানেই থাকি। আইফের, এই অর্থহীন কথা আমাকে আর বলবে না, বুঝেছো? আমরা তোমাকে একা ফেলে দিতে পারি না, কথা শেষ। আপনি ঠিকই বলেছেন ভাইজান, কিন্তু আপনাদের সন্তান আছে, আমারও দুটো মেয়ে রয়েছে। এত লোক একসাথে থাকা কঠিন, আর মাঝখানে পড়ে কষ্ট হচ্ছে ইয়াদিগারের। এই আইফের, এসব তুমি কি বলছো? আমি ঠিক আছি, আমার কোনো কষ্টই হচ্ছে না। তুমি কি আমার কথায় কষ্ট পেয়েছো? হ্যাঁ, এসব কি বলছো ইয়াদিগার? তুমি কখনো কষ্ট দাওনি, বরং সব সময় ভালোবেসেছো। কিন্তু ইয়াদিগার, আমরা এখান থেকে চলে গেলে সবার জন্যই ভালো হবে। আমরা সবাই আরামেই থাকতে পারবো। ওখানে গিয়ে যেমন আরামে থাকতে পারবো, তেমনি আমাদের বাড়িটা ওই লোকটার কাছ থেকে আমি ফিরিয়ে নেওয়ার জন্য সব রকম চেষ্টাও করতে পারবো। আর আমার নাম যদি আইফের হয়, ওই বদমাশের কাছ থেকে আমি বাড়িটা নেবই, বলে রাখলাম। আচ্ছা শান্ত হও, শান্ত হও। আইফের, শুরুতেই আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তুমি রাজি হওনি। এখনো সময় আছে, জেদ করো না, ব্যাপারটা আমাকে দেখতে দাও। না মেরিয়াম, দরকার নেই। তুমি নিজেই অনেক কিছু নিয়ে ব্যস্ত, তুমি ওগুলোই সামলাও। আমি আমার সমস্যা সামলাতে পারবো, তুমি একদম ভেবো না। আমি তো তেমন কিছু করব না আইফের, শুধু আমার কোম্পানির আইনজীবীদের বলবো, ওরাই ব্যাপারটা হ্যান্ডেল করবে। দলিল দেখতে হবে, কোর্টে যেতে হবে, তুমি এসব নিয়ে কত দৌড়াবে বলো? আমি এমনিতেই দৌড়াতে পারি না, হাঁটুতে ব্যথা। তোমার ওই আইনজীবীরা কি সত্যি কাজটা করতে পারবে? আমার বাড়িটা ফিরিয়ে দিতে পারবে? হ্যাঁ, তুমি চাইলে ওরা ওই লোকের কলিজা ছিঁড়ে ফেলবে, বুঝেছো? তুমি সত্যি বলছো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাই হবে। কাছে এবার নিশ্চিন্তে খাও। এই তো খাচ্ছি। হ্যাঁ, খেয়ে আমিও খাই।